ফাইনালি তোমাদের অনেক রিকোয়েস্টে নিয়ে এলাম মেজ রানারের সেকেন্ড পার্ট, মেজ রানার দ্য স্কোর্টস ট্রায়ালের এক্সপ্লেনেশন। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে থমাস সেই ভয়ঙ্কর মেজ থেকে পালিয়ে এসেছিল, কিন্তু এরপর তাদের এমন এক স্থানে নিয়ে যাওয়া হয় যেটা মেজের চাইতেও আরও বেশি ভয়ঙ্কর। এছাড়াও থমাস উইকেট নিয়ে এমন সব গোপন রহস্য খুঁজে বের করে যা দেখলে তোমরাও শকড হয়ে যাবে। তাই তো আমি এইটা বলতে পারি যে এই এক্সপ্লেনেশনটি হতে যাচ্ছে আগের পর্বের চেয়েও আরও বেশি থ্রিল ও সাসপেন্সে ভরপুর। তো এখনো যারা প্রথম পর্বটি দেখোনি তারা পিন কমেন্ট থেকে দেখে নাও পুরো কাহিনীটা বোঝার জন্য। আর বাকিরা চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা ছোট্ট থমাসকে তার মায়ের সাথে দেখি। পৃথিবীতে তখন চলছিল সেই ফ্লেয়ার ভাইরাসের তাণ্ডব। তাই তো থমাসের মা তার ছেলের সুরক্ষার জন্য উইকেটের হাতে তুলে দেয় নিজের প্রাণপ্রিয় ছেলেকে। মাত্র 5 বছরের থমাস তখনও জানত না যে তার জীবনে কি ঘটতে চলেছে। তবে এরপরেই দেখা যায় থমাস ইতিমধ্যেই এই স্বপ্ন দেখে জেগে উঠেছে। এখানেই আমরা বুঝতে পারি যে থমাসরা ঠিক সেখানেই রয়েছে যেখানে তাদের একদল লোক মেজ থেকে উদ্ধার করে কোথাও নিয়ে যাচ্ছে। এরপর লোকগুলো তাদের রাতের আধারে একটা বেসমেন্টে নিয়ে আসে। তারা হেলিকপ্টার থেকে নামতেই চারিদিক থেকে জম্বিরা, যাদেরকে ক্রাম্প বলা হয়, তারা এসে হামলে পড়তে থাকে। আসলে এই ক্রাম্প হচ্ছে তারা যারা সেই ফ্লেয়ার ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তোমরা প্রথম পর্বে যে গ্রিভার্সদের দেখেছিলে তারা কিন্তু উইকেটের বানানো ক্রিয়েচার, তাই তাদের অ্যাটাকের পর একটা অ্যান্টিডোটের মাধ্যমে এলভিকে তারা সারিয়ে নিতে পেরেছিল। তবে এখানে তোমাদের একটা ভয়ঙ্কর তথ্য বলি। তোমরা হয়তো ভাবছো কেবল এই ভাইরাসের জন্যই পৃথিবীর আজ এই অবস্থা, কিন্তু না, মূলত এই সানফ্লেয়ারের কারণে কেবল পৃথিবীর সকল পানি, ফসল, বাসস্থান ধ্বংস হয়ে গিয়েছিল। তাই পৃথিবীর এত মানুষকে খাবার দেওয়ার মতো কোনো অবস্থায় আর অবশিষ্ট ছিল না। ফলে উইকেট নামের ওই সংস্থান এক ন্যাক্কারজনক কাজ করে বসে। তারা পৃথিবীর মানুষ কমানোর জন্য এই জম্বি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়ে মানুষ মেরে ফেলতে শুরু করে। হ্যাঁ, ঠিকই শুনেছ, তার মানে এই ফ্লেয়ার ভাইরাস স্বয়ং উইকেটেরই তৈরি। তবে এখানেই ঘটে বিপত্তি। তারা নিজেরাও ভাবতে পারেনি যে এই ভাইরাস এতটা ভয়াবহ হয়ে এমন মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। তাই তারা এই মহামারীকে ঠেকানোর জন্য থমাসের মতো গ্লেইডার্সদের দিয়ে একটা কিওর বানাতে শুরু করে, যাতে এই পুরো পৃথিবীকে আবারও ব্যালেন্স করা যায়। তো আশা করছি মুভির মূল বিষয়টা এখন তোমরা বুঝতে পারছো। যাই হোক, আবারও ফিরে আসি বর্তমানে। এখানে থমাসদের যে নতুন প্লেসে নিয়ে আসা হয় সেখানে এসে হাজির হয় টিম লিডার মিস্টার জনসন। সে সবাইকে জানায় যে তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা এখন উইকেটের হাত থেকে মুক্ত। তার মানে থমাসরা হয়তো এখন নতুন জীবন পেতে চলেছে। তাদের অনুমান আরও বেশি সঠিক হয় তখন যখন তারা দেখতে পায় তাদের থাকার জন্য বিশাল ব্যবস্থা করে রেখেছে তারা। সবার মনেই এবার স্বস্তির ছায়া। যাক, এখন আর তাদের গ্রিভার্সদের হাতে মরতে হচ্ছে না। এরপর তাদের সবাইকে জনসনের মেডিকেল টিম নানান ট্রিটমেন্ট করতে থাকে। তাদের দেয়া হয় সকল প্রয়োজনীয় অ্যান্টিডোট। সেদিন রাতে থমাসকে জনসন একান্তে ডেকে নেয় কিছু প্রশ্ন করার জন্য। এখানে সে থমাসকে প্রশ্ন করে যে তার উইকেটের ব্যাপারে কিছু মনে আছে কিনা। একথা শুনে থমাস বেশ অবাক হয়ে যায়। তার মনে কিছু একটা সন্দেহ শুরু হতে থাকে। তাই সে জানায়, না, তাদের ব্যাপারে আমার কিছুই মনে নেই। তো এই উত্তর পেয়ে জনসন কিছুটা হতাশ হয়ে তাদের ডিনার করার জন্য পাঠায়। এখানে ডিনারের সময় থমাস দেখতে পায় শুধু তারাই নয়, বরং সেখানে আরও অনেক ছেলে মেয়ে আছে যারা এখানে আশ্রয় নিয়েছে। একটু পরেই সে জানতে পারে যে তাদের মেজের মতো উইকেট আরও অনেক মেজ বানিয়েছিল, আর সেসব থেকে যারা বেঁচে ফিরেছে তাদের উদ্ধার করেই এখানে নিয়ে আসা হয়। শুধু তাই নয়, প্রতিদিন জনসন এসে এখান থেকে 8 থেকে 10 জন মানুষকে অন্য এক স্থানে নিয়ে যায়। জনসনের মতে তাদের নিয়ে যাওয়া হচ্ছে এক হ্যাভেনে, যেখানে ফ্লেয়ার ভাইরাসের কোনো অস্তিত্ব নেই। সেখানে কেবল রয়েছে শান্তি আর শান্তি। তাই তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে যে কখন তার নাম সেই লিস্টে উঠবে। তবে এখানে অ্যারিস নামের এই ছেলেটার ভাগ্য বেশ খারাপ, কারণ আজ 10 দিন হয়ে গেলেও তার নাম এই লিস্টে ওঠেনি। তার মানে সেই এখানে সবচেয়ে পুরনো গ্লেইডার্স। যাই হোক, এরপর হুট করেই থমাস দেখতে পায় টেরেসাকে, যাকে কিছু ডক্টররা কোথাও যেন নিয়ে যাচ্ছে। এটা দেখে থমাস দৌড়ে তার কাছে যেতে চাইলে গার্ডরা তাকে বাধা দিয়ে জানায়, চিন্তা করো না,
টেরেসার আরও কিছু টেস্ট এখনও বাকি আছে, কিন্তু থমাসের মনের মধ্যে কেমন যেন খচখচ করে ওঠে। কোনোভাবেই তার মাথায় আসছে না যে এরা এত ভালো আচরণ কেন করছে। বিনা স্বার্থে এমন উপকার করাটা বেশ অস্বাভাবিক। ঠিক তার অনুমানই সত্যি হয় রাতের বেলায়, যখন তাদের রুমে এক গোপন টানেল দিয়ে অ্যারিস এসে উপস্থিত হয়। ইতোমধ্যেই তাদের রুমে সবাই ঘুমিয়ে পড়েছে। অ্যারিসকে আচমকা দেখে থমাস বেশ ঘাবড়ে যায়, কিন্তু তখন অ্যারিস দ্রুত থমাসকে তার সাথে আসতে বলে একটা বিশেষ জিনিস দেখানোর জন্য। তাই থমাস আর দেরি না করে ওই টানেলের মধ্যে দিয়ে তার সাথে সাথে যেতে থাকে। এরপর একটু দূরে গিয়েই থমাস যা দেখতে পায় তাতে তার যেন কলিজা কেঁপে ওঠে। সে দেখে যে এই কম্পার্টমেন্টে একটা ল্যাব রয়েছে, যেখানে প্রতিদিন ডেড বডি নিয়ে যাওয়া হয়। কিন্তু এরা কারা, আর কেনই বা তাদের নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়ে অ্যারিসও কিছু বলতে পারে না। তবে এটা যে কোনো ভালো লক্ষণ নয় সেটা থমাস ঠিকই বুঝে গেছে। তাই এখন যে করেই হোক তাকে আসল কাহিনী জানতেই হবে। সেই লক্ষ্যে থমাস পরের দিন যখন জনসন এসে আবারও কিছু ছেলে মেয়েদের নিয়ে যায়, তখন সে তাদের সাথে যাবার বায়না ধরে। কিন্তু গার্ড আবারও তাকে বাধা দিলে সে এক প্রকার জোর করেই ভেতরে ঢোকার চেষ্টা চালায়। তবে গার্ডরা তাকে ফাইনালি আটকাতে সক্ষম হলেও আমরা দেখতে পারি যে থমাস ইতিমধ্যেই কৌশলে তাদের কাছ থেকে গেট পাস চুরি করে নিয়েছে। এই গেট পাস দিয়ে তারা ওই ল্যাবে ঢুকে আসল রহস্য বের করার জন্য বেরিয়ে পড়বে। এভাবেই আর কোনো দেরি না করে অ্যারিস আর থমাস মিলে আবার ওই টানেল দিয়ে সেই ল্যাবের সামনে এসে পৌঁছায়। এরপর সেই গেট পাস পাঞ্চ করতেই তারা ল্যাবে ঢুকে যা দেখতে পায় তাতে তাদের রক্ত হিম হতে শুরু করে। তারা দেখে সেখানে অদ্ভুত জারের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর ক্রিয়েচারকে ডাইলোয়েট করা হচ্ছে। দেখে মনে হচ্ছে এখানে হয়তো তাদের তৈরি করার প্রসেসিং চলছে। এটা দেখার পর তারা চুপিসারে যখন আরও সামনে যায় তখন তারা আরও বেশি শকড হয়ে পড়ে। এবার তারা দেখতে পায় সেখানে সরাসরি ঝুলিয়ে রাখা হয়েছে সেই গ্লেডার্সদের। তার মানে জনসন যাদের হ্যাভেনে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে আসতো তাদের ফাইনাল ডেস্টিনেশন হয়তো এই ল্যাবে। এসব দেখে তো থমাসের গলা একদম শুকিয়ে যেতে শুরু করে। এরপর একটু ভালো করে সে খেয়াল করে দেখে যে এরা সবাই এখনো জীবিত আছে। তাদের শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু নিঃশ্বাস চললেও তাদেরকে ঠিক জীবিত বলা যাচ্ছে না। এর উপর তাদের বডি থেকে এক ধরনের লিকুইড এক্সট্রাক্ট করে জমানো হচ্ছে। এখন এটা দেখে থমাস ধারণা করে নেয় যে হয়তো এরাও এসব ইমিউন গ্লেডার্সদের ব্যবহার করে অ্যান্টিডোট বানাতে চাইছে। এসব যখন তারা এক্সপ্লোর করছিল ঠিক সেই মুহূর্তেই আকস্মিকভাবে জনসন সেখানে ঢুকে পড়ে। এটা দেখে অ্যারিস ও থমাস কোনো মতে নিজেদের লুকিয়ে নেয়। তবে এরপর তারা আরও বিশাল বড় এক ধাক্কার সম্মুখীন হয়। এখানে থমাস দেখতে পায় জনসনের ভিডিও কলের ওপাশে রয়েছে স্বয়ং ইভা পেজ। কিন্তু এটা কি করে সম্ভব? সে তো ইভাকে আত্মহত্যা করতে দেখেছিল, তাহলে সে কিভাবে এখনো বেঁচে আছে? এছাড়াও জনসন বলছিল তারা তাদের উইকেটের হাত থেকে বাঁচিয়ে এনেছে, কিন্তু এ তো দেখা যায় উইকেটেরই আরেক উইংস। এসব দেখে থমাস একদম ক্লিয়ার হয়ে যায় যে তারা কেবল একটা পেস পার করে এসেছে, আর এরপর তারা যেখানে এসেছে এটাও উইকেটেরই অংশ। এদিকে জনসন যখন ইভার সাথে কথা বলছিল তখন ইভা তাকে আরও বেশি প্রোডাকশনের কথা বারবার বলতে থাকে। থমাস বুঝে যায় যে ইভা সেই অ্যান্টিডোটের প্রোডাকশনের কথা বলছে, যেগুলো ওই ইমিউনদের ঝুলিয়ে রেখে এক্সট্র্যাক্ট করা হচ্ছিল। এখানে ইভা জানায় রাইট আর্ম নামের এক বিদ্রোহী গ্রুপ তাদের কাছে বাধা দেওয়ার জন্য বারবার অ্যাটাক করছে, তাই তাদের ঠেকাতে হলে দ্রুত আমাদের কাজ শেষ করতে হবে। তখন জনসন তাকে আশ্বস্ত করে জানায় যে তারা আজই সবাইকে এক্সট্রাকশনের কাজে লাগিয়ে দেবে। এসব শুনে থমাস পুরো বিষয়টা বুঝে ফেলে। এছাড়াও সে জানতে পারে যে রাইট আর্ম নামের যেই গ্রুপটা আছে একমাত্র তাদের কাছেই গেলে হয়তো এই উইকেটের একটা দফারফা পসিবল। তাই আর এক মুহূর্ত দেরি না করে জনসন যখন সেখান থেকে চলে যায় তখন থমাস সোজা তার সঙ্গীদের কাছে চলে আসে। সে সবাইকে জানিয়ে দেয় যে এরা আর কেউই নয়, বরং এরা সবাই উইকেটেরই লোক। তাই এক্ষুনি তাদের এখান থেকে পালিয়ে যেতে না পারলে সবাইকে তারা শেষ করে দেবে। তাই থমাস, নিউট, মিনহো সহ সবাই দ্রুত পালিয়ে যেতে শুরু করে। ইতিমধ্যে জনসন তাদের নিয়ে যেতে এসে দেখে তারা সবাই সেখান থেকে হাওয়া হয়ে গেছে। তাই সে পুরো কম্পার্টমেন্টে অ্যালার্ম বাজিয়ে দিয়ে মেইন গেট সিল করে দিতে বলে।
এভাবেই একদল গার্ড তাদের ধরতে আসলে মিনহো তাদের অসাধারণ এক ট্যাকেলের মাধ্যমে কুপকাত করে দেয় আর তাদের হাতে থাকা ইলেকট্রিক গান নিয়ে সামনে আগাতে থাকে। তবে থমাস ইতিমধ্যেই টেরেসাকে ভালোবেসে ফেলেছিল, তাই সে প্রথমে টেরেসাকে উদ্ধার করে তার পর পালাতে চায়। সেই অনুসারে থমাস সবাইকে নিয়ে প্রথমে ল্যাবে চলে আসে আর সেখানে একজন ডক্টরকে বন্দি করে টেরেসার কাছে পৌঁছায়। এখানে টেরেসা থমাসকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর থমাস টেরেসাকে নিয়ে কম্পার্টমেন্টের বাহিরে যাবার জন্য বেরিয়ে পড়ে। এভাবে অনেকক্ষণ ধরে চেজিং এর পর থমাসরা যখন ফাইনাল গেটের কাছে এসে পড়ে তখন দেখা যায় তার ওই গেট পাস দিয়ে আর দরজা খুলছে না। ইতিমধ্যেই জনসন ও তার টিম নিয়ে সেখানে হাজির হয়ে পড়ে, যার ফলে এখান থেকে বের হওয়ার প্ল্যান ভেস্তে যেতে থাকে। কিন্তু দেখা যায় অন্য পাশ থেকে ইতিমধ্যে অ্যারিস ও তার বন্ধু উইনস্টন দরজাটিকে আনলক করে দিয়েছে, যার ফলে দ্রুতই সবাই বাহিরের দরজা দিয়ে বেরিয়ে পড়ে আর যাওয়ার আগে সেই পাঞ্চ মেশিনটিকে গুড়িয়ে দিয়ে যায়, যার ফলে ভেতর থেকে জনসন আর সেই দরজাটিকে খুলে তাদের ধাওয়া করতে পারে না। এভাবেই থমাস রাতের আধারে তার টিম নিয়ে বেরিয়ে পড়ে এক অজানার উদ্দেশ্যে। এই মরুর বুকে থমাসরা কোথায় যাবে? তবে থমাস শুনেছিল রাইট আর্মরা থাকে দূরের এক পাহাড়ে, তাই সে প্ল্যান করে তাদের কাছে গিয়ে হেল্প নেবার, যাতে করে সবাই মিলে উইকেটের এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়া যায়। এভাবেই উদ্দেশ্যহীনভাবে দৌড়ে তারা একসময় পুরনো এক বিল্ডিংয়ের মধ্যে এসে উপস্থিত হয়। তারা আশেপাশে দেখে বুঝতে পারে যে এখানে কিছুদিন আগেও হয়তো কেউ অবস্থান নিয়েছিল, কেননা তাদের ব্যবহার করা পোশাক, পানি, খাবার সবই চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। তাই এখানে থমাস সবাইকে রাইট আর্মের ব্যাপারে বিস্তারিত প্ল্যান খুলে বলে আর এখান থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র কালেক্ট করতে বলে। এভাবে সবাই যখন বিভিন্ন জিনিস কালেক্ট করছিল তখন মিনহো আর থমাস বিল্ডিংয়ের অনেক নিচের দিকে সার্চ করতে চলে যায়। এরপর মিনহো এক রুমে একটা জেনারেটরের মতো মেশিন দেখতে পায়। সে ওই মেশিনটার কয়েকটা সুইচ চাপ দিতেই এই পুরো বিল্ডিংয়ের ইলেকট্রিক লাইট অ্যাক্টিভ হয়ে যায়। এটা দেখে তো পুরো টিম বেশ খুশি হয়ে যায়, কিন্তু এরপরেই তাদের সামনে হামলে পড়ে এই বিল্ডিংয়ে লুকিয়ে থাকা সব ভয়ঙ্কর জম্বিরা। আসলে লাইটের আলো পেয়ে তারা সবাই ঘুম থেকে জেগে উঠেই মিনহো আর থমাসকে অ্যাটাক করতে শুরু করে। তারা দুজন নিজেদের সর্বশক্তি দিয়ে দৌড়ে উপরে উঠতে থাকে সবাইকে সতর্ক করার জন্য। এরই মাঝে জম্বিরা বারবার তাদের হামলা করতে চাইলেও অনেক বুদ্ধি করে দুজনেই তা কাটাতে সক্ষম হয়। এরপর তারা উপরে এসেই সবাইকে বলতে থাকে দ্রুত পালাও, কেননা ক্রাম্পরা এখানে হামলা করছে। এবার সবাই দেখে তাদের আশপাশ থেকে শত শত ক্রাম্প তাদের খুবলে খাওয়ার জন্য এগিয়ে আসছে। তাই দেখে পুরো টিম তাদের জান হাতে নিয়ে পালাতে শুরু করে। এরপর সেখান থেকে শুরু হয় এক দুর্ধর্ষ লড়াই। তারা যেদিকেই যায় সেদিকেই দেখা যায় জম্বিরা গিজগিজ করছে। পুরো টিম উভ্রান্তের মতো ছুটে চলেছে এক অজানার দিকে। এদিকে জম্বিরাও হিংস্রতা বাড়িয়ে একের পর এক অ্যাটাক করতে চলেছে তাদের। এভাবে অনেকক্ষণ দৌড়ে তারা বাহিরে যাওয়ার পথ অবশেষে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে জম্বিরা প্রায় চলেই এসেছে। এদিকে উইনস্টন কম্পার্টমেন্ট থেকে আসার সময় একটা রিভলভার চুরি করে এনেছিল। সে ওই রিভলভার দিয়েই কিছু ক্রাম্পকে আটকাতে থাকে। এরপর সবাই বের হয়ে গেলেও উইনস্টন জম্বিদের হাতে ধরা পড়ে যায়। ক্রাম্পরা তাকে কামড়ে ইনফেক্টেড করে দিয়েছে, কিন্তু বহু চেষ্টার পর ফাইনালি তাকেও থমাস বের করে নিয়ে এই অভিশপ্ত জায়গা থেকে মুক্ত হতে সক্ষম হয়। সেই রাতে প্রাণ ভয়ে তারা বাহিরের এক কোণে কাটিয়ে দেয়। এরপর সকাল হলে সবাই আবারও বেরিয়ে পড়ে সেই রাইট আর্মের সন্ধানে। এখানে দিনের আলোয় থমাসরা যা দেখতে পায় তা যেন সব ভয়াবহকেই হার মানায়। তারা দেখতে পায় পুরো শহর যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পৃথিবীতে গাছ বলতে কোনো কিছুই অবশিষ্ট নেই। এই মরুহীন প্রান্তকেই বলা হয় স্কর্চ, যেটা তৈরি হয়েছে সেই কুখ্যাত সোলার ফ্লেয়ারের জন্য। আশেপাশের উঁচু উঁচু বিল্ডিং যেন সাক্ষী দিচ্ছে চরম মাত্রার ভয়াবহতাকে। এভাবে অবাক দৃষ্টিতে তারা যখন এগিয়ে যাচ্ছে তখন আকাশে হেলিকপ্টার দেখে তারা লুকিয়ে পড়ে। থমাস বুঝতে পারে উইকেট তাদের খোঁজার জন্য পুরো শহর চুষে বেড়াচ্ছে। তারা চলে যাবার পর আবারও গ্লেইডার্সরা পাড়ি জমায় দূর পাহাড়ের দিকে, কিন্তু ইতিমধ্যেই উইনস্টনের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছে। তার চলার ক্ষমতাটুকুও ফুরিয়ে এসেছে। তাই সবাই মিলে তাকে কাঁধে করে চলতে চলতে এক গুহায় এসে আশ্রয় নেয়। এখানে টেরেসাকে দেখে কেমন যেন বিচলিত মনে হচ্ছিল।
থমাস কারণ জানতে চাইলে সে বলে, আমার ঘাড়ে তারা একটা কিউআর কোড বসিয়ে দিয়েছে, এটা দিয়ে হয়তো তারা আমাকে ট্র্যাক করতে পারবে। এছাড়াও সে বলতে থাকে তার মন বলছে তারা হয়তো ভুল করছে, তাদের ওই উইকেটে থাকাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। এসব শুনে থমাস বেশ অবাক হয়ে যায়, কারণ এত কিছুর পরেও টেরেসা কিভাবে বলতে পারে যে উইকেট যা করছে সব ভালোর জন্যই করছে। এদিকে উইনস্টনের অবস্থা ক্রমাগতই খারাপ হয়ে চলেছে। সে তার ক্ষতস্থান সবাইকে দেখিয়ে বলে সে আর পারছে না এত কষ্ট নিয়ে বেঁচে থাকতে, এবং সে ওই জম্বিদের মতো কখনোই হতে চায় না। তাই তারা যেন তার এই কষ্ট এখানেই শেষ করে দেয়, তা না হলে বাকি সবাইও ইনফেক্টেড হয়ে যেতে পারে। থমাস এই কথায় কিছুতেই রাজি হতে না চাইলেও নিউট ব্যাপারটি বুঝতে পারে, তাই সে তার হাতে একটি রিভলভার দিয়ে তাকে শেষ বিদায় জানায়, কারণ এমন অবস্থা থেকে উইনস্টনের ফেরার আর কোনো সম্ভাবনা নেই। এখানে প্রশ্ন আসতে পারে যে এরা তো ইমিউন, অর্থাৎ এদের গায়ে তো ভাইরাসের কোনো প্রভাব পড়ার কথা না, তাহলে উইনস্টন এভাবে ইনফেক্টেড হলো কেন? আসলে উইকেট সব ইমিউনদের মধ্যেও কিছু র্যান্ডমদের রেখে দিয়েছিল, কেননা একমাত্র অ্যান্টিডোট এক্সট্রাক্ট করার আগ মুহূর্ত পর্যন্ত তাদের জানা সম্ভব ছিল না যে এখানে কে ইমিউন আর কে ইমিউন নয়। যাই হোক, উইনস্টনকে ফেলে আসার কিছুক্ষণের মধ্যেই এক বুলেটের শব্দ শুনে সবাই থমকে যায়। তারা বুঝতে পারে তাদের বন্ধু উইনস্টন নিজেকে শেষ করে দিয়েছে। মনে হাজার কষ্ট হলেও একরাশ হতাশা নিয়ে তারা আবারও সেই পাহাড়ের দিকে যেতে শুরু করে। এদিকে তাদের খাবার পানিও ফুরিয়ে এসেছে। সবাই টানা 3 দিন ধরে হেঁটে হেঁটে প্রায় আধমরা হয়ে গেছে। এভাবেই সবাই যখন ক্লান্ত হয়ে পড়েছিল তখনই থমাস দেখতে পায় দূরে কোথাও আলো দেখা যাচ্ছে। এটা দেখেই সে ভাবে হয়তো রাইট আর্মের লোকেশন সে পেয়ে গেছে। এদিকে পুরো আকাশ জুড়ে ভয়ঙ্কর কালো মেঘ ছেয়ে এসেছে, চারিদিকে শুরু হয়েছে তীব্র বজ্রপাত। তাই এবার সবাই প্রাণপণে ছুটতে থাকে সেই কম্পাউন্ডের দিকে। ইতিমধ্যে প্রচণ্ড বজ্রপাতে আকাশ বাতাস কেঁপে উঠেছে, রক্ত হিম করা ঠান্ডার সবাইকে প্রায় গ্রাস করে ফেলেছে। এর মধ্যে দিয়েই প্রাণ নিয়ে ছুটছে থমাসরা। এভাবেই এক রুদ্ধশ্বাস অবস্থায় তারা যখন কম্পাউন্ডের একদম কাছাকাছি চলে আসে তখনই হঠাৎ একটা থান্ডার এসে মিনহোর উপর পড়ে। মুহূর্তেই মিনহোর বডি থেকে ধোঁয়া উঠতে শুরু করে। থমাস সহ বাকি সবাই অনেক কষ্ট করে তাকে ভিতরে নিয়ে আসে। তারা ইতিমধ্যেই অন্ধকার একটি রুমে এসে উপস্থিত হয়েছে। সেখানে কিছু ট্রিটমেন্ট করতেই দেখা যায় যে মিনহো এখনো জীবিত আছে। এটা দেখে সবাই কিছুটা স্বস্তি পেতে না পেতেই তাদের কপালে শনি নেমে আসে। এখানে তারা দেখতে পায় এই রুমে কুকুরের মতো গলায় চেন দিয়ে বেঁধে রাখা আছে ভয়ঙ্কর সব জম্বিদের। এসব দেখে সবার প্রাণ যেন ভয়ে বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় এক মেয়ে এসব জম্বিদের মধ্যে থেকে তাদের সামনে এসে উপস্থিত হয়। মেয়েটি নিজেকে ব্রেন্ডা নামে পরিচয় দেয়। সে বলে, এতদূর পালিয়ে এসেছো মানে নিশ্চয়ই তোমাদের সাহস আছে, চলো তোমাদের জর্জের সাথে দেখা করিয়ে দেই। এই বলেই সে তাদেরকে নিয়ে যেতে শুরু করে। এখানে সবাই দেখতে পায় এ যেন এক অন্য জগৎ। এখানেও তাদের মতো আরো অনেক মানুষ রয়েছে যারা এখনো ইনফেক্টেড হয়নি। কিন্তু এরাই কি সেই রাইটার? সেই প্রশ্নের উত্তর একটু পরেই মিলবে। এখানে জর্জ নামের সেই লোকটি যখন তাদের দেখে তখন সে জানায় তার 3টি প্রশ্ন আছে। প্রথমত, তারা কোথা থেকে এসেছে আর তারা কোথায় যাবে, এবং সে কিভাবে তাদের সাহায্য করতে পারে। জবাবে থমাস বলে তারা উইকেট থেকে পালিয়ে এসেছে এবং রাইট আর্মের কাছে যেতে চায়। এখানে রাইট আর্ম ও উইকেটের কথা শুনে তো জর্জের চোখ চকচক করে ওঠে। সে বলে, যেহেতু তোমরা উইকেটের সম্পত্তি তাহলে তো তোমাদের দিয়ে আমি অনেক কিছু আবদার করতে পারবো। এই বলে তাদের সবাইকে সে বন্দি করে ঝুলিয়ে রাখে। এখানে সে তাদের প্রশ্ন করে যে বলো, রাইট আর্ম সম্পর্কে তোমরা কি জানো? আমি অনেক দিন ধরেই রাইট আর্মদের খুঁজে বেড়াচ্ছি, কিন্তু থমাস জানায় সে শুধু জানে রাইট আর্মরা পাহাড়ে থাকে, এর বাহিরে সে কিছুই জানে না। কিন্তু এই কথা জর্জ বিশ্বাস করতে চায় না, তাই সে তাদেরকে এভাবেই ঝুলিয়ে শাস্তি দিতে থাকে। এখানে কেন সে রাইট আর্মদের খুঁজছে এটা আমরা পরে জানতে পারবো। তবে এখানে আমরা দেখতে পাই জর্জের টিমে ছিল এক বিশ্বাসঘাতক। সে যখন জানতে পারে যে এরা উইকেট থেকে পালিয়ে এসেছে সে ততক্ষণে সেটা জনসনকে জানিয়ে দেয়, যার ফলে জনসনের পুরো টিম মুহূর্তেই এখানে চলে আসে তাদের আবারও ধরে নিয়ে যেতে। ইতিমধ্যে উইকেটদের আসতে দেখে জর্জ বুঝে ফেলে যে এই কাজ তার নিজের লোকেরাই করেছে। তাই সে এবার থমাসদের নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান সাজায়।
ইতিমধ্যে থমাসরাও টেকনিক করে তাদের বাঁধ খুলে ফেলতে সক্ষম হয়। এবার সেখানে জর্জ এসে পড়লে সে থমাসকে বলে, আমি তোমাদের রাইট আর্মের কাছে নিয়ে যাব, সুতরাং যদি বাঁচতে চাও তাহলে আমাদের সাথে এসো। এই কথা শুনে সবাই তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে ব্রেন্ডা তার প্রিয় একটা জিনিস ফেলে যাচ্ছিল বলে সে আবারও সেটা আনতে যায়। তাই তাকে প্রোটেকশন দেওয়ার জন্য থমাস বাকিদের চলে যেতে বলে তার সাথে যেতে থাকে। ইতিমধ্যে পুরো কম্পাউন্ডে উইকেডের লোকেরা তুলকালাম লাগিয়ে দিয়েছে। যেহেতু থমাসদের জীবিত ধরতে হবে তাই তারা ইলেকট্রিক গান ব্যবহার করে তাদের থামাতে চায়, কিন্তু ব্রেন্ডার অসাধারণ বুদ্ধির কাছে তারা সবাই কুপকাত হতে থাকে। অন্যদিকে জর্জ এখান থেকে বের হওয়ার সময় একটা টাইম বোমা ফিট করে গিয়েছিল, তাই একদম শেষ মুহূর্তে সেই বোমা বিস্ফোরণ হলে পুরো কম্পাউন্ড ধ্বংস হয়ে যায়। তবে ব্রেন্ডা আর থমাস এর প্রভাবে এমন এক স্থানে গিয়ে আটকা পড়ে যেখান থেকে বের হবার আর কোনো উপায় থাকে না। তবে ব্রেন্ডা ফাইনালি একটা পরিত্যক্ত টানেল খুঁজে পায় আর তারা সেখান দিয়েই বাহিরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। এই টানেলটা ছিল বেশ ক্রিপি। চারিদিকে শেকড়ের মতো জিনিসগুলো দেখে তাদের গা ছমছম করতে শুরু করে। তবে এরপরেই তারা দেখে এটা কোনো সাধারণ টানেল নয়, বরং এখানে লুকিয়ে আছে জম্বিদের সবচেয়ে ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট। থমাসদের দেখা মাত্রই সব বিদঘটে জম্বিরা একের পর এক হামলে পড়ে তাদের উপর। ব্রেন্ডা আর থমাস তখন কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। প্রাণের ভয়ে তারা যেদিক দুচোখ যায় সেদিকেই দৌড়াতে শুরু করে। ঠিক তখনই এক জম্বি পেছন থেকে ব্রেন্ডাকে আক্রমণ করে বসে। ব্রেন্ডা নিজেকে বাঁচাতে লাফ দিয়ে একটি জানালার উপর পড়ে, তবে সেই জানালাটি ধীরে ধীরে ফাটতে শুরু করে আর জম্বিটিও ব্রেন্ডার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই থমাস বুদ্ধি করে ব্রেন্ডার হাত শক্ত করে ধরে জানালাটি ভেঙে ফেলে, আর যার ফলে সেই সঙ্গে জম্বিটিও নিচে পড়লে থমাস এই যাত্রায় তাকে বাঁচিয়ে নেয়। এরপর থমাসরা সেখান থেকে বেরিয়ে ডেভিডদের খুঁজতে বের হয়। তবে তখন ব্রেন্ডা আবিষ্কার করে যে তার পায়ে একটি জম্বি ইতিমধ্যেই কামড় দিয়ে দিয়েছে আর সেটা ধীরে ধীরে ইনফেক্টেড হতে শুরু করেছে। তবে এখানে আমরা দেখতে পাই ব্রেন্ডা এতে একদমই বিচলিত না হয়ে আবারও যাত্রা শুরু করে মার্কাস নামের একজনের খোঁজে। এখানে মার্কাস এমন একজন যার কাছে রাইট আর্মের খবর থাকে। এছাড়াও ইতিমধ্যে তারা তো বাকি টিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই মার্কাসই একমাত্র ভরসা তাদের জন্য। এভাবেই খুঁজতে খুঁজতে তারা এক বারের সামনে এসে হাজির হয়। সেখানে এই লোকটা তাদের জানায় মার্কাসকে সে খুঁজে দিতে পারবে, তবে এর আগে তার কথা মতো তাদের ড্রিঙ্কস করতে হবে। এখানে আর কোনো উপায় না পেয়ে তারা দুজনেই সেই ড্রিঙ্কস খেতে বাধ্য হয়। তবে আমরা দেখতে পাই এটা ছিল এক ধরনের ড্রাগস টাইপের ড্রিঙ্কস, যার কারণে ব্রেন্ডা ও থমাস দুজনেই নেশার জগতে ডুবে যায়। তাদের আশেপাশের কিছুই যেন তাদের বোধগম্য হচ্ছিল না। তবে এরপর হুট করেই থমাস নিজেকে আবিষ্কার করে টেরেসার সাথে। আসলে ওই পার্টি থেকে জর্জ সহ সবাই তাদেরকে উদ্ধার করে নিয়েছিল, আর যেই লোকটা তাদের এই নেশা করিয়েছে সেই মূলত ওই মার্কাস। এখানে জর্জ তাকে ভীষণভাবে টর্চার করতে থাকে রাইট আর্ম কোথায় আছে তা বলার জন্য। প্রথমে বলতে না চাইলেও পরে সে জানায় এখান থেকে দূরে এক পাহাড়ে তাদের আউটপোস্ট আছে, কিন্তু এক্স্যাক্ট লোকেশন সে নিজেও জানে না। এই ইনফরমেশন পেয়ে তারা মার্কাসের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই পাহাড়ের উদ্দেশ্যে। এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটা টানেল দেখতে পায়, যেটা অনেক আগে থেকেই বন্ধ হয়ে আছে। এবার এখানে কি ঘটছে সেটা জানার জন্য যখনই তারা বাহিরে আসে ঠিক সেই সময় তাদের উপর একদল স্নাইপার আক্রমণ করে বসে। থমাস বুঝতে পারে না এরা কোন দিক থেকে আক্রমণ করছে। তবে একদম শেষে তারাও যখন ফাইট ব্যাক করতে যাবে ঠিক তখনই দুটো মেয়ে এসে তাদের বন্দি করতে চায়। কিন্তু অবাক করা বিষয় হলো এই দুই মেয়ে অ্যারিসকে দেখেই তাকে জড়িয়ে ধরে। আসলে অ্যারিস ও এই মেয়েরা একই মেজে ছিল। এরপর তারা যখন পালিয়ে আসে তখন এই দুইজন রাইট আর্মে যোগ দেয়। তার মানে তারা যে রাইট আর্মদের খুঁজছিল তাদেরকে থমাসরা ইতিমধ্যেই পেয়ে গেছে। এরপর তারা সবার কথা জানতে পেরে থমাসদের রাইট আর্মের বেজে নিয়ে আসে। এখানেই আমাদের পরিচয় হয় এই দলের প্রধান ভিন্সের সাথে। এখানে ম্যারি নামের একজন ডক্টর যে কিনা থমাসকে দেখেই চিনে ফেলে। আসলে থমাস ও ম্যারি একই সাথে উইকেডে কাজ করত। যদিও থমাসের কিছুই মনে নেই, তবে ম্যারি বলতে থাকে থমাসের জন্যই আজ আমরা রাইট আর্ম তৈরি করতে পেরেছি।
থমাস যখন বুঝতে পেরেছিল যে উইকেট কেবল তাদের স্বার্থেই বাকিদের কষ্ট দিয়ে মারছে, তখন সে আর এইসব সহ্য করতে না পেরে ম্যারির হাতে উইকেটের অজানা অনেক তথ্য তুলে দেয়, যা পরবর্তীতে এই রাইট আর্মের অনেক কাজে আসে। থমাস তার বন্ধুদের বাঁচানোর জন্য উইকেট থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু তার আগেই তাকে ধরে ফেলা হয় এবং মেইজে পাঠিয়ে দেওয়া হয়। আর ম্যারি কোনো মতে সেখান থেকে পালিয়ে রাইট আর্মের সাথে যোগ দেয়। যাই হোক, অন্যদিকে দেখা যায় ইতিমধ্যেই ব্রেন্ডার অবস্থা আস্তে আস্তে আরও বেশি গুরুতর হতে শুরু করে। এর ওপর ভিন্স যখন দেখতে পায় ব্রেন্ডা ইতিমধ্যেই ইনফেক্টেড, তখন সে সাথে সাথেই তাকে হত্যা করতে চলে আসে। কিন্তু থমাস বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে যাতে ব্রেন্ডাকে না মেরে কোনো উপায়ে তাকে সুস্থ করা যায় কিনা। প্রথমে ভিন্স জানায় এর কোনো চিকিৎসা নেই, তাই তাকে মরতেই হবে। তবে পরে ডক্টর ম্যারি জানায় আমার হাতে এর চিকিৎসা আছে, আর তার জন্য থমাসকে লাগবে। এই বলে থমাসকে নিয়ে গিয়ে তার ব্লাড স্যাম্পল থেকে একটা অ্যান্টিডোট তৈরি করে ম্যারি। এরপর সেটা ব্রেন্ডাকে ইনজেক্ট করতেই সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এখানে ডক্টর ম্যারি জানায় যে একজন ইমিউন ব্যক্তির ব্রেইনে এক ধরনের এনজাইম ক্রিয়েট হয়, আর সেই এনজাইম থেকেই কেবলমাত্র এই ভাইরাসের অ্যান্টিডোট বানানো সম্ভব। তবে যারা একবার ইনফেক্টেড হয় তাদের এই অ্যান্টিডোট নির্দিষ্ট সময় পর্যন্ত সুস্থ রাখে, এরপর আবারও তাদের অ্যান্টিডোট প্রয়োজন পড়ে। তার মানে ব্রেন্ডারও পরবর্তীতে আবারও এই অ্যান্টিডোট নিতে হবে। তবে এক একজনের শরীরে এটি এক একভাবে কাজ করে। এদিকে জর্জ থমাসকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানায় ব্রেন্ডার জীবন সেভ করার জন্য। আসলে জর্জ ব্রেন্ডাকে একদম নিজের মেয়ের মতোই লালন পালন করেছিল। তার কাছে ব্রেন্ডাই ছিল একমাত্র বেঁচে থাকার কারণ। সে তার জন্য নিজেকেও উৎসর্গ করতে প্রস্তুত। আজ এতদিন পরে এখানে যেন অবশেষে তারা কিছুটা শান্তি খুঁজে পায়। চারিদিকে মানুষের হাসি যেন তাদের দমবন্ধ জীবনটাকে কিছুটা স্বস্তির ছায়া এনে দিয়েছে। এদিকে এতক্ষণ ধরে টেরেসা কিন্তু এই সব কিছুই দেখছিল। থমাসের এমন উদারতা দেখে তাকে কেমন যেন বিস্মিত মনে হচ্ছে। এরপর থমাস যখন তার খোঁজ করতে থাকে তখন সে দেখতে পায় টেরেসা দূরে একা দাঁড়িয়ে আছে। থমাস তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতেই টেরেসা বলে, আমার ছোটবেলার কিছু কথা মনে পড়ে গিয়েছে, যেখানে আমার মা ইনফেক্টেড হয়ে নিজের চোখ নিজেই খুবলে ফেলেছিল। থমাস, আমার মনে হয় তুমি ভুল করছো। আমরা উইকেটের কাছেই ভালো ছিলাম। তুমি একা এভাবে কয়জনকে সারিয়ে তুলতে পারবে? কিন্তু যদি আমরা সবাই উইকেটের হয়ে কাজ করতাম তাহলে এই পৃথিবীর বহু মানুষকে বাঁচাতে পারতাম। এসব শুনে থমাস প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। সে বুঝেই উঠতে পারে না যে টেরেসা কেন বারবার উইকেটে ফিরে যেতে চাইছে। ঠিক তখনই দেখা যায় আকাশ কাঁপিয়ে সেখানে উপস্থিত হচ্ছে উইকেটের বাহিনী। এখান থেকেই থমাস বুঝে যায় যে টেরেসাই তাদের এই লোকেশন দিয়েছে যাতে সবাইকে তারা নিয়ে যেতে পারে। থমাস যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে ইতিমধ্যেই টেরেসাকে অনেক ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে যে শেষ মুহূর্তে এসে এভাবে ধোঁকা দেবে তা কোনোভাবেই থমাস মেনে নিতে পারেনি। সে এক মুহূর্ত দেরি না করে দ্রুত ক্যাম্পের দিকে যেতে থাকে সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলার জন্য। কিন্তু ইতিমধ্যেই উইকেটের বাহিনীরা এসে পুরো ক্যাম্পকে উড়িয়ে দিতে শুরু করে। আকস্মিক এই হামলায় রাইট আর্ম কোনোভাবেই তাদের সাথে পেরে উঠতে পারছিল না। ফলস্বরূপ উইকেট সবাইকেই তাদের বন্দি করে একে একে হেলিকপ্টারে উঠাতে থাকে। তবে তার আগেই দেখা যায় সেখানে এসে উপস্থিত হয়েছে স্বয়ং ইভা পেইজ। এখানে ইভাকে সরাসরি দেখে থমাসের গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। ইভা তাকে বলতে থাকে, আমি যা করেছি তা পৃথিবীর ভালোর জন্যই করতে চেয়েছি। আমি একজন ডক্টর, কোনো মনস্টার নই। তাই আশা করি তুমিও বুঝতে পারবে যে এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তবে পেইজের সাথে টেরেসাকে দেখে তার সকল বন্ধুরা একদম হতভম্ব হয়ে যায়। এতদিন তাদের সাথে থেকেও টেরেসা কিভাবে উইকেটের সাথে হাত মিলিয়েছে তা তাদের মাথায় আসছে না। এরপর ডক্টর ম্যারিকে আমরা দেখতে পাই পেইজের মুখোমুখি হতে। সেখানে ম্যারি জানায়, তুমি যা করছো সেটা ঠিক নয়, এই সব কিছু বন্ধ করো। তোমাদের মতো এত ন্যাক্কারজনক কাজ থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পেরেছি, এতে আমি নিজেকে ধন্য মনে করি। তবে ঠিক সেই সময়ই জনসন তার রিভলভার দিয়ে ম্যারিকে সবার সামনে হত্যা করে ফেলে। এই দৃশ্য দেখে থমাস নিজেকে আর স্বাভাবিক রাখতে পারে না। সে হাতে গ্রেনেড নিয়ে নিজেকে সহ সবাইকে খতম করে দেওয়ার হুমকি দিতে থাকে আর বলতে থাকে সবাইকে মুক্তভাবে বাঁচতে দেওয়ার জন্য।
এদিকে এখানেই ঘটে এক আকস্মিক কাহিনী। এন্ট্রি নেয় জর্জ ও ব্রেন্ডা এবং শুরু হয় তুমুল এক লড়াই। ভিন্স তাদের মেশিন গান দিয়ে একের পর এক উইকেটের বাহিনীকে উপরে পাঠাতে শুরু করে। অন্যদিকে থমাস সহ বাকি সবাইও প্রাণপণে লড়তে থাকে তাদের সাথে। এখানে শেষ মুহূর্তে যে ফাইটিং সিন দেখানো হয়েছে সেটা সত্যিই অনেক অসাধারণ ছিল। এদিকে প্রায় সব ইমিউনদের নিয়ে ইতিমধ্যেই ইভা তার হেলিকপ্টারে উঠে পড়েছে, আর অন্যদিকে থমাসকে নিয়ে যাওয়ার জন্য উইকেট আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এভাবেই ফাইনালি জনসন থমাসকে যখন মারতেই যাবে ঠিক তখনই ব্রেন্ডা তার স্নাইপার দিয়ে জনসনের হাত উড়িয়ে দেয়। ওদিকে মিনহো সবাইকে বাঁচাতে গিয়ে তাদের ইলেকট্রিক গানের শক খেয়ে আহত হয়ে পড়ে, আর সবার সামনে দিয়ে মিনহোকেও তারা হেলিকপ্টারে উঠিয়ে নিতে থাকে। এদিকে সকলে আপ্রাণ চেষ্টা করতে থাকে মিনহোকে নিয়ে যাওয়া থেকে আটকাতে। তবে আমরা দেখতে পাই এত লড়াই করেও থমাসরা যখন পেরে ওঠে না, তখন সুযোগ বুঝেই ইভা সকলকে নিয়ে হেলিকপ্টারে করে চলে যায় চিরতরে। থমাস, ব্রেন্ডা আর ভিন্সরা এই মুহূর্তে এসব চেয়ে দেখা ছাড়া আর কিছুই করে উঠতে পারে না। এভাবেই সেই রাত পার হয়। সবাই ইতিমধ্যেই প্রায় সব হারিয়ে ভেঙে পড়েছে। তবে আমরা দেখতে পাই থমাস সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক মিনহো সহ বাকি সবাইকে উইকেট থেকে ফিরিয়ে আনবে এবং উইকেটকে চিরতরে ধ্বংস করে দেবে। কিন্তু ভিন্স জানায় তোমার একার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়, তাই এত অস্থির না হয়ে চলো, আমি তোমাকে কোনো একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দেই। আর আবারও আমরা নিজেদের টিম গঠন করে মোক্ষম সময়ের অপেক্ষা করি। কিন্তু থমাস জানায় অনেক হয়েছে, যদি কেউ তার সাথে না যেতে চায় তাহলে সে একাই যাবে তাদের উদ্ধার করতে। এসব কথা শুনে নিউট সহ বাকিরাও জানায় সে একা নয়, তারাও যাচ্ছে মিনহো সহ সবাইকে ফিরিয়ে আনতে। ফাইনালি জর্জ ও ব্রিন্ডাও রাজি হয়ে যায় অ্যাটাক প্ল্যান করার জন্য। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই শেষ হয়ে যায় মেজ রানারের সেকেন্ড পার্ট। তো তোমরা তো বুঝতেই পারছো আগামী পর্বে কি মারাত্মক রকমের ফাইট হতে চলেছে থমাস ও উইকেটের মধ্যে। এছাড়াও উইকেটের আসল রহস্য থমাস উন্মোচিত করে সবাইকে কিভাবে বাঁচায় তাও দেখা মিলবে পরবর্তী পর্বে। তাই যদি তোমরা সবাই এই ভিডিওতে 5000 লাইক সম্পূর্ণ করে দাও, তাহলেই আমি এক সপ্তাহের মধ্যেই মেজ রানার পার্ট 3 এর এক্সপ্লেনেশন নিয়ে আসবো এই চ্যানেলে। সুতরাং তাড়াতাড়ি লাইক টার্গেটটি কমপ্লিট করে দাও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত দোয়া করি তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।